জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও, যে ভিডিওতে আজকে আমরা আলোচনা করব অভাব ও তার শ্রেণী বিভাগ সম্পর্কে। অর্থাৎ তোমাদের পরীক্ষার সময় একটা বৈশেষিক দর্শন থেকে একটা ফিলসফি একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, যেখানে বৈশেষিক দর্শন এবং অভাব ও তার শ্রেণীবিভাগ। অভাব কি, সেখানে 7টি পদার্থকে স্বীকার করা হয়েছে, সেখানে 7টি পদার্থের মধ্যে অভাব একটি পদার্থ, সেই সম্পর্কে। এবং তোমরা যারা এবার পরীক্ষা দেবে, তোমাদের জন্য সম্পূর্ণ যে সাজেশনগুলি রয়েছে, সেই সম্পূর্ণ সাজেশন অলরেডি তৈরি হয়ে গেছে। ধীরে ধীরে তোমরা হয়তো সামনের সপ্তাহ থেকে প্রত্যেকটা যে পেপার ওয়াইজ তোমরা সাজেশন পাবে। তো এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করো, একদম কন্টিনিউ তোমরা সাজেশনটা পেতে থাকবে, চিন্তা নেই। মানে পর 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 সামনের সপ্তাহ থেকে হয়তো এসে যাবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি অতি সত্বর সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো। এগুলি দেখো, এগুলি আমাদের মোটিভেট করে তোমাদের জন্য যে ভিডিও তৈরি করতে। এবং যারা এখনো ফেসবুকে এখনো ফলো করোনি তারা অতি সত্বর ফেসবুকে ফলো করো, আমাদের গ্রুপ রয়েছে ফেসবুকের, সেটাতে জয়েন করো। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই। এবং যারা ফেসবুক থেকে দেখছো, তোমরা একটা জিনিস মনে রেখো, বা ইউটিউব থেকে দেখছো, আমাদের ফেসবুক এবং ইউটিউবের যে নাম, মানে চ্যানেল দুটোরই নাম কিন্তু সেমই রয়েছে, ফিলসফিক্যাল সলিউশন। সব কিছুই, যেমন গ্রুপ যেটা রয়েছে, তারপরে পেজ যেটা রয়েছে, ইউটিউব যেটা রয়েছে, সব সেম নাম, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই। তো দেখো, সবার প্রথমে আমি ইন্টারফেস রেখেছি। ইন্টারফেসটা এরকম রয়েছে: বৈশেষিক দর্শন, অভাব ও তার শ্রেণী বিভাগ। অভাব ও শ্রেণী বিভাগকে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের সবার প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে পদার্থ। পদার্থ বলতে আমরা কি বুঝি? বৈশেষিক দর্শনে যেমন বলা হয়েছে, পদস্য অর্থ পদার্থ, অর্থাৎ পদের যা অর্থ, পদের অর্থ যা, তাই হচ্ছে পদার্থ হিসেবে আমাদেরকে বলা হয়েছে, যে পদের অর্থই পদার্থ। অর্থাৎ পদ সেই কি অর্থ মিন করে, তাকে আমরা পদার্থ বলি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা রয়েছে আমাদের পদার্থ, এবং সেটা বিশেষত দেখো এখানে রয়েছে ভাব, অভাব, এই সবগুলি আমি বিষয় তোমাদেরকে বলার চেষ্টা করছি। যেমন ন্যায় বৈশেষিক দর্শন অ্যাকচুয়ালি ভাব এবং অভাব ভেদে দুই ভাগে ভাগ করেছেন পদার্থকে। একটা হচ্ছে ভাব পদার্থ, আর একটা হচ্ছে অভাব পদার্থ। যেমন ভাব পদার্থের মধ্যে তোমাদের সামনে রয়েছে, দেখো, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, এই 6টি পদার্থ ভাব পদার্থ। বিশেষত মহর্ষি কণাদের যে দর্শন যখন আমরা পড়ি, সেখানে কিন্তু এই অভাব পদার্থর একদম সরাসরি উল্লেখ পাওয়া কিন্তু যায় না। কিন্তু ন্যায় বৈশেষিক দর্শনে অভাব একটি স্বতন্ত্র পদার্থ হিসেবে কিন্তু স্বীকৃত হয়েছে। তো বৈশেষিক দর্শনের যে প্রবক্তা মহর্ষি কণাদ, তিনি কিন্তু এই 6টি পদার্থেরই উল্লেখ করেছেন, কিন্তু তিনি স্বতন্ত্র পদার্থ বলেননি। কিন্তু বৈশেষিক গ্রন্থে তিনি অভাব পদার্থের সমর্থন করেছেন। অনেক বৈশেষিক সূত্রে তিনি অভাব পদার্থে কিন্তু সমর্থন করেছেন। তো যেমন অভাবের জ্ঞানের জন্য আমাদের কি দরকার? আমাদের অভাবের জ্ঞানের জন্য দরকার হচ্ছে প্রতিযোগীর জ্ঞান দরকার, প্রতিযোগী আর অনুযোগী। তাহলে যদি আমরা এভাবে বলি যে অভাব নিরূপণের জন্য প্রথমে প্রতিযোগীর ভাব পদার্থের নিরূপণ হওয়া প্রয়োজন, যে ভাব পদার্থ কি, তারপরে না অভাব। তো তাই বৈশেষিক যে সূত্র রয়েছে বা প্রশস্তপাদের যে ভাষ্য রয়েছে, সেখানে আমরা অভাবকে পদার্থ রূপে উল্লেখ করা কিন্তু হয়নি। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো পরবর্তীকালে সকলেই এই 7টি পদার্থের কিন্তু উল্লেখ করেছেন, যে 6টি ভাব পদার্থ। তাহলে পদার্থর দেখতে গেলে আমাদের কিন্তু তার অভাবকে বুঝতে হবে, যে অভাব কোথায় রয়েছে। তাহলে যেখানে নেই সেটাকে আমরা কি দিয়ে দেখব? তা যেমন সন্নিকর্ষ রয়েছে, সেখানেও আমরা আসবো ধীরে ধীরে। তো বাদশায়নের যে সূত্রে যে অভাবকে প্রমেয় বলে স্বীকার করেছেন, কিন্তু মানে বাদশায়ন তার ন্যায় সূত্রে অভাবকে প্রমেয় রূপে স্বীকার করেছেন। উদ্যোতকর, তারপর জয়ন্ত ভট্ট। তোমাদের দেখো এত ডিটেল যদিও কিন্তু প্রয়োজন নেই, তবু আমি তোমাদেরকে বোঝার জন্য, শোনার জন্য কিন্তু বলার চেষ্টা করছি, যে গাঙ্গেয়, শঙ্কর মিশ্র, এদের কথা যদি আমরা দেখি, এরা কিন্তু সপ্তম পদার্থ রূপে অভাবকে স্বীকার করছেন। এবং যে বিশ্বনাথ নব্যনৈয়ায়িক, যে বিশ্বনাথ তার ভাষা পরিচ্ছদ গ্রন্থে তিনি বলছেন, দেখো,
যে নব্যনৈয়ায়িক বিশ্বনাথ তার ভাষা পরিচ্ছদে অভাব সম্পর্কে তিনি কি বলছেন? বলছেন অভাব হলো নীতিমূলক পদার্থ। নীতিমূলক বলতে যা নয় 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 করে আমাদের জানতে হয়। তাই নৈয়ায়িকগণ মনে করেন যে বস্তুবাদকে প্রতিষ্ঠা করতে হলে আমাদের কিন্তু ন্যায়ের অভাব পদার্থের অস্তিত্ব কিন্তু স্বীকার করতে হয়। তাহলে অভাব বলতে নৈয়ায়িকগণ কিন্তু শূন্যকেও মনে করেননি। তারা অভাবকে শুধু ভাব পদার্থের অভাব বুঝেছেন। যা অস্তিত্ব আছে এমন নয় যে শূন্য, অর্থাৎ একদম নিছক শূন্য। তারা বলছেন যার অস্তিত্ব রয়েছে, যা ভাব পদার্থ রূপে রয়েছে, তারই শুধুমাত্র অভাব। যেমন ধরো একটা ঘরে বোতল রয়েছে, অর্থাৎ বোতল এবার নেই, তার মানে বোতল তো এক্সিস্ট করে, তাহলে বোতল এবার নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? বোতলের অভাব বলতে পারি। এক্ষেত্রে কিন্তু নিছক শূন্য নয়। যেমন আকাশ কুসুম, আকাশ কুসুম এটা কিন্তু এটার অভাব হতে পারে না, এটাও আমি পরে তোমাদেরকে বলছি। যেমন তাই বিশ্বনাথ কি করেছেন? বিশ্বনাথ তার ভাষা পরিচ্ছদ গ্রন্থে তিনি বলছেন যে দ্রব্য গুণ তথা কর্ম সামান্যং সবিশেষকম সমবায়স্তথাহ ভাব পদার্থ সপ্ত কীর্তিত। অর্থাৎ যদি আমরা এরকম বলি, তিনি যেমন যে 7টি পদার্থের কথা এখানে কিন্তু উল্লেখ হচ্ছে, তাই সিদ্ধান্ত মুক্তাবলীতে এরকম বলা হয়েছে, এতে চ পদার্থ বিশেষিকা প্রসিদ্ধ নৈয়ায়িক নামপি অবিরুদ্ধ। মানে এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে যে দ্রব্যাদি 7টি পদার্থ যে রয়েছে বৈশেষিক মতে নৈয়ায়িকরাও এর বিরোধী নন, তাই না? তার মানে এতে চ পদার্থ বৈশেষিক প্রসিদ্ধ নৈয়ায়িক নামপি অবিরুদ্ধ। এখানে দেখো অভাবের লক্ষণ। তাহলে আমরা মোটামুটি যেটাকে জানলাম যে অভাব বলতে আমরা কি বুঝছি আর অভাব কোথায় কোথায় স্বীকার করা হয়েছে। তাহলে আমাদের জানতে হবে যে অভাবের লক্ষণ তাহলে কিভাবে দিচ্ছেন। অভাবের লক্ষণ দেখো এখানে দিচ্ছেন যে ন্যায় বৈশেষিকগণ যেভাবে লক্ষণটা দিচ্ছেন, ভাব ভিন্নত্যম অভাবত্যম, ভাব ভিন্নত্যম অভাবত্যম। এখানে যদি আমরা বলি ভাব ভিন্ন পদার্থই অভাব, অর্থাৎ ভাব পদার্থ ভিন্ন যা আছে তাই অভাব। কিন্তু এখানে অভাব ভিন্ন পদার্থই যদি ভাব বলা হয়, তাহলে কিন্তু পদার্থের লক্ষণ দিলে সেই লক্ষণ কিন্তু মানে অনন্যাশ্রয় যে দোষ, সেই দোষ ঘটবে। কেন? কারণ দেখো অভাব ভিন্ন পদার্থ যদি ভাব হয়, যেখানে অভাব তার অনেক, তাহলে ভাব পদার্থ যদি হয়, ভাব পদার্থ তো প্রথমে বলা হয়েছে, তা ভাবের অন্য যেগুলি রয়েছে সেগুলি অভাব। তা অনন্যাশ্রয় মানে যে অন্যের উপর আশ্রয় করে যে তোমার দোষ হবে, তাহলে এখানে সেই ভাব পদার্থের, তাই এখানে আরেকটা বিষয়কে উল্লেখ করা হয়েছে যে অভাবের যে লক্ষণ প্রসঙ্গে তাই বলা হয়েছে যে নিষেধ বোধক নয়াদি শব্দের দ্বারা উল্লেখিত জ্ঞানের বিষয়ই অভাব। তাহলে নিষেধ বোধক নয়াদি যা নয়, সেই শব্দের দ্বারা যেগুলি উল্লেখ করা হয়েছে, উল্লেখিত জ্ঞানের যে বিষয়, তাকেই কিন্তু আসলে অভাব বলা হয়েছে। তাহলে যে অভাব কি স্বতন্ত্র পদার্থ হতে পারে? এখানে যদি আমরা যাই, আমরা তো শ্রেণী বিভাগে চলে যাব, তো আমরা এটারও একটু আলোচনা কিন্তু আমাদের করে নেওয়া প্রয়োজন রয়েছে। যেমন ধরো যদি আমরা বলি যে অভাবের মানে স্বতন্ত্র পদার্থ হিসেবে স্বীকার করা যায় কি না, যেমন ন্যায় বৈশেষিক দার্শনিকরা বস্তু স্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে অভাবকে পদার্থ রূপে তো স্বীকার করছেন। তাহলে তাদের মতে তারা কি বলছেন যে জ্ঞান মাত্রই তো সবিষয়ক, অর্থাৎ যা বিষয় সে বিষয়ের জ্ঞান। তাহলে বিষয় ছাড়া কোনো জ্ঞান হতে পারে না। তা জ্ঞানের বিষয় জ্ঞান নিরপেক্ষ সত্তা বিশিষ্ট, তাই না? যেমন ভূতলে ঘট নাই,
তাই তো? যেমন বায়ুতে রূপ নাই, তাহলে মানে এরূপ অভাব জ্ঞানের বিষয় রূপে যদি অভাবের যদি আমরা জ্ঞানোতিরিক্ত যদি সত্তা যদি স্বীকার না করি তাহলে হবে না, ওটা আমাদের অবশ্যই কিন্তু স্বীকার করতে হবে। তাহলে ন্যায় বৈশেষিক দর্শনে অভাবকে অতিরিক্ত পদার্থ রূপে স্বীকার করা হয়েছে। তো এটিকে তো নিছক শূন্য বলা হয়নি, যেমন আমি তোমাদের প্রথমেই বলেছি। কেন? কারণ তারা বলছেন যে অলেখ যে বস্তু রয়েছে তার কিন্তু অভাব কিন্তু আমাদের আলোচ্য বিষয়বস্তু নয়। যেমন আমাদের আলোচ্য বিষয় কি, কোনো কিছুতে কোনো কিছুর অভাব থাকতে পারে, যেমন সর্ষেতে বালুর অভাব, ভূতলে ঘটের অভাব, সর্ষেতে তেলের অভাব হতে পারে, কারণ সর্ষের মধ্যে তেল নেই, কিন্তু সর্ষেকে যদি আমরা পিষি তার মধ্যে প্রচ্ছন্ন ভাবে রয়েছে, তাই না? তো সর্ষে যখন হাতে নিচ্ছি সেখানে তো তেল নেই। আবার ভূতলে যদি ঘট না থাকে সেখানে ঘট নেই। এই যে প্রতিযোগী, অভাবের প্রতিযোগী এবং অভাবের অনুযোগী যে অধিকরণকে আমরা তাহলে কি বলবো? অনুযোগী। আর অভাব অনুযোগী, অভাব তাহলে কি হবে? অভাব হচ্ছে প্রতিযোগী আর অনুযোগীর সাপেক্ষ, তাই না? কারণ ন্যায় বৈশেষিকরা কি বলছেন যে সৎ বস্তুরই একমাত্র অভাব সম্ভব। সৎ, দেখো তোমরা যদি এইসব শব্দ তোমরা প্রথম শুনছো তাহলে আমার আরো অনেক ভিডিও আমি কিন্তু অলরেডি আগে দিয়ে রেখেছি, ন্যায় দর্শনের উপরে দিয়ে রেখেছি, তারপরে তোমার সাংখ্য ফিলসফির উপরে, বিভিন্ন ফিলসফির উপরে একটা পডকাস্টও আছে, তোমরা সেটাকেও দেখে নিতে পারো। তো অলিক বস্তুর অভাব সম্ভব নয়, তারা মহর্ষি কণাদ এই কারণেই বলছেন যে অলিক বস্তু অসিদ্ধ, তা সৎ নয়। তিনি বলেন যে তিনি কি এমন বলছেন যে অভাবের জ্ঞান সর্বদা বিকল্প হয়ে থাকে বলে, এমন আমরা যদি বলি তাহলে অভাবের জ্ঞানের যে পূর্বের যে বিশেষণ রূপে প্রতিযোগীর জ্ঞান স্বীকার করতে হয়, তাই অলিকের অভাব স্বীকার করা আমাদের সম্ভব নয়, আমাদের সম্ভব হয়ও না। তো এক্ষেত্রে অনেকেই বলছেন, যেমন মনে করো প্রাচীন যে বৌদ্ধ সম্প্রদায় তারা বলছেন যে সকল পদার্থই তো অভাব, অসৎ, অলিক। এক্ষেত্রে কিন্তু এই যে অবজেকশন, প্রচুর অবজেকশন আছে, আমি সম্পূর্ণ অবজেকশনের মধ্যে যাচ্ছি না। তো মহর্ষি গৌতমের শুধু এইটুকু আমি বলে দিই তোমাদের, মহর্ষি গৌতম এক্ষেত্রে বলছেন যে তিনি তার সূত্র অ্যাকচুয়ালি একটা উল্লেখ করছেন, সেখানে তিনি বলছেন সর্বম ভাব ভাবেষু ইতরেত রাভাব সিদ্ধেহ, ইতরেত রাভাব সিদ্ধ, অর্থাৎ সকল পদার্থই অভাব, তাই না? যেহেতু মানে গরু, অশ্ব, ঘোড়া এগুলি রয়েছে, এগুলি ভাব পদার্থ পরস্পর কিন্তু অভাবেরই জ্ঞান উৎপন্ন করে। তাদের প্রত্যেকটা সদ বস্তু যা অস্তিত্ব রয়েছে, যা ভাব পদার্থ, তা কিন্তু দেখলে আমাদের তার অভাবেরই জ্ঞান উৎপন্ন হয়। তাহলে যেমন গরুতে অশ্ব নেই, অশ্বতে গরু নেই, এই যে অভাবের এই স্বরূপ জ্ঞান, তো আমাদের এই জন্য অভাবকে আলাদাভাবে স্বীকার করতেই হচ্ছে। তো এইসব তোমাদের অনেক ছিল, মনে করো তারা কেন স্বীকার করছে এগুলির উপরেও অনেক যুক্তি তারা দিচ্ছেন। দেখো এই একটা যুক্তি তোমাদের বললাম। তো আমি তোমাদের আর একটা বিষয় বলি, পরীক্ষার সময় তোমাদের এরকম কোশ্চেন সঙ্গে আসতেই পারে যে অভাব গ্রাহক প্রমাণ কি, অভাবকে কি দ্বারা প্রমাণ করা যাবে, শ্রেণী বিভাগ তো থাকতেই পারে, সঙ্গে অভাব গ্রাহক প্রমাণ বা অভাবকে স্বীকার করার যুক্তি কি, সেখানে আমি তোমাদের বললাম। কালে অভাব গ্রাহক প্রমাণ, আমরা অভাবকে আমরা প্রত্যক্ষের মাধ্যমে লক্ষ্য করতে পারি বা প্রত্যক্ষের মাধ্যমেই তাকে আমরা প্রুভ করতে পারি বা দেখতে পারি। যেমন আমাদের কাছে সন্নিকর্ষ রয়েছে, 6টি সন্নিকর্ষ রয়েছে, লৌকিক প্রত্যক্ষ রয়েছে, সংযুক্ত 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 সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায় সমবেত সমবায়, বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ, এগুলি আমাদের কাছে রয়েছে। এর উপরেও কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো, পরীক্ষায় ওটাও আসতে পারে। তাহলে তারা বলছেন অভাবের জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারাই উৎপন্ন হতে পারে, ইন্দ্রিয়ের দ্বারাই আমরা বুঝতে পারি। তার প্রত্যক্ষের অভাবের প্রত্যক্ষ হয় কিসের মাধ্যমে? আমাদের অভাবের প্রত্যক্ষ হয় বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষের মাধ্যমে। তাহলে একে আবার আরেকটা নামও দেওয়া হয়েছে, বিশেষণতা সন্নিকর্ষ বলা হয়। কেন? অভাব যখন বিশেষণ হয়
অভাবের প্রত্যক্ষ তখন বিশেষণতা সন্নিকর্ষ হয়। যেমন ধরো উদাহরণ দিয়ে যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি তাহলে ভূতল ঘটা ভাব বিশিষ্ট, যেমন তোমাদের পরীক্ষার সময় আসে ঘটা ভাববত ভূতলম, তাহলে এক্ষেত্রে অভাবের জ্ঞান হচ্ছে বিশেষণতা। কেন? কারণ এক্ষেত্রে ঘটা ভাব হচ্ছে বিশেষণ। কিন্তু যদি উল্টো করে যদি বলা হয় ভূতলে ঘটা ভাব, অর্থাৎ ভূতলে ঘটা ভাব, তাহলে এক্ষেত্রে হবে বিশেষতা সন্নিকর্ষ। কেন? তাহলে তোমাদের দেখো এখানে এটা কেন হচ্ছে, এখানে এই কারণ হচ্ছে এখানে সন্নিকর্ষ যেটা হচ্ছে বিশেষতা, সেটা যে এখানে ওই ঘটা মানে ঘটা ভাব আবার বিশেষ্য, কারণ ভূতলে ঘটা ভাব। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু কি হচ্ছে, আমাদের অভাব গ্রাহক প্রমাণ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। অভাব গ্রাহক প্রমাণ আমরা কি পেয়ে যাচ্ছি, যে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ, এর দ্বারা আমরা অভাবকে কিন্তু প্রত্যক্ষ করতে পারি বা প্রমাণ করতে পারি। তো এইবার আমরা আসি আমাদের যে শ্রেণী বিভাগে। শ্রেণী বিভাগে দেখো তোমাদের এখানে রয়েছে যে অভাবের শ্রেণী বিভাগ প্রথমত দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা সংসর্গ ভাব, একটা অত্যন্ত ভাব। এবং সংসর্গ ভাবের আবার তিন প্রকার ভাগ করা হয়েছে, একটা প্রাগভাব, ধ্বংসাভাব এবং অত্যন্ত ভাব। তো আমরা প্রত্যেকটা বেশিরভাগ বইয়ে আমি দেখেছি যে অনন্যা ভাব সবার প্রথমে আলোচনা করা হয়েছে, পরে সংসর্গ ভাবকে আলোচনা করা হয়েছে। তো আমরা সবার প্রথমে আলোচনা করব যে সংসর্গ ভাব। ঠিক আছে, সংসর্গ ভাবকে আলোচনা করে তারপরে আমরা যাব আমাদের পরবর্তী যে অনন্য ভাব রয়েছে। সংসর্গ ভাব কি? একটি বস্তুতে অন্য বস্তুর সংসর্গের বা সংস্পর্শের অভাবই হচ্ছে সংসর্গ ভাব। যেমন ধরো জলে তেলের অভাব, তাহলে একটি বস্তুতে অন্য বস্তুর অভাব, তার মানে একটা বস্তুতে অন্য বস্তুর অভাবকেই সংসর্গের অভাব বলা হয়। সংসর্গ মানে অংশের অভাব। যেমন মানুষে গরুর অভাব, তার মানে মানে কতে ক্ষয়ের অভাব। এই যে দেখো একটা বস্তু আর একটা বস্তুর যে অভাব, সেটাই সংসর্গা ভাব। এবং এই সংসর্গা ভাবের যে তিনটি আমাদের মানে শ্রেণী রয়েছে, সেই তিনটি শ্রেণী হচ্ছে, একটা হচ্ছে প্রাগভাব। প্রাগভাব হিসেবে বলা হয়েছে যে প্রাগভাবে দেখো তোমাদের এখানে যদি আমি বলি, তোমাদের এরকম যে দেওয়া হয়েছে, দেখো উৎপত্তি কার্য পূর্বং কার্যস্য, উৎপত্তি পূর্বং কার্যস্য, অর্থাৎ কোনো কার্যের উৎপত্তির পূর্বে উপাদান কারণে সেই কার্যের যে অভাব, তাই প্রাগভাব। ধরো উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কোনো একটা ঘট, তাই না, ঘট ঘট তৈরি হওয়ার পূর্বে যে মাটির পিণ্ড রয়েছে বা মৃৎপিণ্ড রয়েছে, সেই মৃৎপিণ্ডের মধ্যে যে ঘটের অভাব রয়েছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো প্রাগভাব। প্রাগ মানে প্রথমের যে অভাব, অর্থাৎ কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুর প্রথমের অভাব, উৎপত্তি হওয়ার পূর্বে সেই বস্তু তো ছিল না, তার অভাব ছিল, তাকে বলা হচ্ছে প্রাগভাব। তো খুব একটা কঠিন বিষয় কিন্তু নয়। ধ্বংসাভাবে বলা হয়েছে উৎপত্তনন্তরং কার্যস্য, যে যে কোনো কার্যের ধ্বংসের পর ধ্বংসাবশেষে সেই কার্যের যে অভাব, তাই ধ্বংসাভাব। ধ্বংসাভাব বলতে আমরা যদি একটু ডিটেইল তোমাদের যদি বলার চেষ্টা করি, কোনো বস্তুতে ধরো ভেঙে গেল, এবার মাটির পিণ্ড তো উৎপন্ন হলো মাটি থেকে, যে একটা ঘট, তাহলে সেখানে কি হলো যে তোমার কি বলে ওটা, প্রাগভাব ধ্বংস হয়ে গেল। তাহলে এবার ঘট উৎপন্ন হলো ভাব পদার্থ, এবার ভাব পদার্থ এবার ভেঙে গেল, তাহলে ধ্বংস হয়ে গেল বা আমি শেষ করে দিলাম, তাহলে কিন্তু তার অভাব উৎপন্ন হবে। তাহলে এই অভাবকে বলা হয়েছে ধ্বংসাভাব। কোনো বস্তু ধ্বংস হওয়ার পরে যে অভাব, তাকে বলা হচ্ছে ধ্বংসাভাব। এবং তারপরে রয়েছে দেখো অনন্য ভাব। অনন্য ভাব অত্যন্ত ভাব রয়েছে। অত্যন্ত ভাবের পরে আমরা অনন্য ভাব যাব। তাহলে এর তিনটা হচ্ছে, প্রথমে একটা প্রাগভাব, ধ্বংসাভাব, ধ্বংসাভাবকে প্রধ্বংসভাবও বলা হয়, আর এটা হচ্ছে অত্যন্ত ভাব। অত্যন্ত ভাব হচ্ছে ত্রৈকালিক সংসর্গাবচ্ছিন্ন, অর্থাৎ ত্রৈকালিক সংসর্গের অভাব, যা তিন কালেই
ভূত বর্তমান ভবিষ্যতে কোনো কালেই কোনো সংসর্গের সেটার মধ্যে ছিল না, তাকে অত্যন্তাভাব বলা হয়। এখানে আমরা যদি বলি বায়ুতে রূপের অভাব, বায়ুতে রূপের অভাব, শশ সিংহের অভাব, যে এই যে খরগোশ রয়েছে, খরগোশের সিংহ নেই, মানে শিং নেই, তার অভাব, এটা ত্রৈকালিক অভাব ছিল। তা বায়ুতে রূপের অভাব, বায়ুর কোনো রূপ নেই, এটাও সেই ত্রৈকালিক অভাব, অর্থাৎ তিন কালেই যা অভাব থাকে তাকে অত্যন্তাভাব বলে। দেখো খুব বড় বড় লিখতে হচ্ছে না, একদম সাধারণ, আমি তোমাদের জাস্ট বিষয়কে, কনসেপ্টকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা কিন্তু তোমাদের নিজের ভাষায় লিখে দিতে পারবে। তারপরে রয়েছে একটা অনন্য ভাব। অনন্য ভাবের ক্ষেত্রে দেখো এখানে রয়েছে অনন্য ভাব কি? অনন্য ভাবের ক্ষেত্রে বলা হচ্ছে, বিশ্বনাথ অনন্য ভাবের লক্ষণ দিচ্ছেন তাদাত্ম্য সম্বন্ধ ব্যবচ্ছিন্ন প্রতিযোগিতা কা ভাবাত্মম। তার মানে যে অভাব নিজের প্রতিযোগীর তাদাত্ম্য বিরোধী হয় তাকে অনন্য ভাব বলা হয়। যেমন যদি আমরা বলি যে ঘটটি পট নয় বা ক খ নয়, তার মানে দুটির তাদাত্ম্যের সম্বন্ধ এবং তার অভাব, যেমন মানুষ পুরুষ মহিলা নয়, তাহলে এখানে তাদাত্ম্যের কিন্তু অভাব হচ্ছে। তাহলে এখানে দেখো একদম আলাদা বিষয়, অর্থাৎ দুটি বিষয়, অর্থাৎ যদি আমরা বলি যে ঘড়ি কম্পিউটার নয়, এর মধ্যে যে অভাব, এটাকে আমরা যদি বলি, তাহলে ঘট পট থেকে ভিন্ন বা পট ঘট থেকে ভিন্ন, এক্ষেত্রে আমাদের তাহলে দেখতে হচ্ছে কিন্তু অনন্য ভাব কিন্তু ঠিক এই রকম একটা বিষয়ে দাঁড়াচ্ছে। তো আমরা এতক্ষণ যা দেখলাম, ধরো যে অনন্য ভাব যে হচ্ছে, যে অনন্য ভাবের ক্ষেত্রে দুটি বস্তুর পারস্পরিক ভেদকে অনন্য ভাব বলা হচ্ছে। কিন্তু আমরা এখন যদি আমরা দেখি এই তো আমাদের অভাব, তাহলে আমরা যদি বলি যে প্রাগভাব কি? প্রাগভাব হচ্ছে উৎপত্তির পূর্ববর্তী অভাব, ধ্বংসাভাব হচ্ছে ধ্বংসের পরবর্তী অভাব, অত্যন্ত ভাব হচ্ছে ত্রৈকালিক সংসর্গের অভাব। কিন্তু এখানে একটা বিষয় তোমাদের সঙ্গে বলি, যে অনেক সময় অনেকে বলে যে আসলে অত্যন্ত ভাব তোমাদের মনে হবে, অত্যন্ত ভাব এবং অনন্য ভাব এই দুটো তো সেম, ত্রৈকালিক অভাব দুটোই। তাহলে এখানে তোমাদের একটা বলি, এদের মধ্যে কিন্তু পার্থক্য, প্রচুর পার্থক্য রয়েছে। অনন্য ভাব হচ্ছে দুটি বস্তুর তাদাত্ম্যের অভাব, আর অত্যন্ত ভাব হচ্ছে একটি বস্তুর মধ্যে আরেকটি বস্তুর অভাব। তাহলে একটা হচ্ছে দুটি সংসর্গের অভাব, আর একটা হচ্ছে দুটির যে তাদাত্ম্যের অভাব। অর্থাৎ যদি আমরা বলি অত্যন্ত ভাব হচ্ছে সংসর্গের অভাব, আর তাদাত্ম্যের অভাব হচ্ছে আমাদের অনন্য ভাব। এক্ষেত্রে দেখো অনন্য ভাব হচ্ছে বাক্যের যে অনন্য ভাব কি করে, প্রকাশক বাক্যের আকার যদি আমরা এরকম দেখি ক খ নয়, অনন্য ভাব। কিন্তু অত্যন্ত ভাব হচ্ছে ক এর মধ্যে খ নেই। তাহলে দেখো হিউজ ডিফারেন্স কিন্তু রয়েছে। অর্থাৎ আমার হাতের পাঁচটা আঙ্গুল ছিল, পাঁচটার মধ্যে একটি নেই, আর একটা হচ্ছে দুটি হাত, যে দুটি হাত, একটি হাতের মধ্যে আর একটি হাত নেই, তো দুটো তো হিউজ ডিফারেন্স। অর্থাৎ এর মধ্যে একটি আঙ্গুল নেই, তাহলে এটিও একটি অংশ, আর দুটি হাত কিন্তু একদম ইন্ডিভিজুয়াল দুটি হাত, এটা হচ্ছে সংসর্গ অভাব। এই দুটি হাতের মধ্যে নেই, তাহলে এটা হচ্ছে আমার অনন্য ভাব। আর হাতের মধ্যে আঙ্গুল একটা নেই, সেটা হচ্ছে আমার অত্যন্ত ভাব। তো এই রকম হচ্ছে আমাদের পার্থক্যর বিষয় রয়েছে। তো তোমরা মানে ভিডিও দেখো, তোমাদের আশা করি তোমরা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করে জানিও, এবং দরকার হলে দুই একবার রিভাইন্ড করে করে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের বুঝে যাবে যে তোমাদের কি সমস্যা হচ্ছে, বা কি বুঝতে পারছো না, বা কি বুঝতে পারছো। এগুলি আমার মনে হয় না ভিডিওতে আর সমস্যা হবে। তো চলো আর দেরি না করে একদম আজকে ভিডিও এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষা তোমাদের সামনে এসেই গেছে, তো সঙ্গে থাকো, সামনে সাজেশন আসতে চলেছে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।